ঈশ্বর দশম শ্রেণীর বাংলা অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরপর পড়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের হারিয়ে যাওয়া কালি কলমে প্রবন্ধ রেখা থেকে যেসব শর্ট প্রশ্ন আসতে পারে সেগুলো পড়িয়ে দেবো। দেখো, হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে গৃহীত? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি শ্রীপান্থ রচিত কালি কলম মন গ্রন্থ থেকে গৃহীত। প্রাবন্ধিক শ্রীপান্তের আসল নাম কি? প্রাবন্ধিক শ্রীপান্তের আসল নাম হলো নিখিল সরকার। শ্রীপান্ত রচিত দুটি গ্রন্থের নাম লেখো। শ্রীপান্ত রচিত দুটি গ্রন্থের নাম, এক হচ্ছে আজব নগরী, দুই কালি কলম মন। শ্রীপান্তের লেখালেখি গবেষণার মূল বিষয় কি ছিল? শ্রীপান্তের লেখালেখি ও গবেষণার মূল বিষয় ছিল পুরনো কলকাতার সামাজিক ইতিহাস। শ্রীপান্ত কোথায় চাকরি করতেন? শ্রীপান্ত আনন্দবাজার পত্রিকার অফিসে সাংবাদিকতার চাকরি করতেন। কথায় কি বলে? হারিয়ে যাওয়া কালি কলম রচনার শুরুতে শ্রীপান্ত জানিয়েছেন, কথায় বলে কালি কলম মন লেখে তিনজন। লেখে তিনজন। এই তিনজন কে? এই তিনজন বলতে বোঝানো হয়েছে যে কলম দিয়ে লেখক লেখেন সেই কলম, আর তার কালি এবং লেখকের মনকে। কালি কলম মন লেখে তিনজন, এই কথা বলার কারণ কি? লেখকের মনের ভাবনা কলমের কালি বেয়ে নেমে এসে কাগজের পৃষ্ঠায় ভাষার রূপ পায়, তাই এ কথা বলা হয়েছে। কিন্তু কলম কোথায়? শ্রীপান্তর মনে এ প্রশ্ন জেগেছে কেন? বর্তমান বিজ্ঞান নির্ভর যুগে লেখার জন্য কলম আর অপরিহার্য নয়। আজকাল অধিকাংশ তরুণী কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারের পর্দায় লিখছে বলে শ্রীপান্তর মনে এই প্রশ্ন জেগেছে। আমি যেখানে কাজ করি, প্রাবন্ধিক কোথায় কাজ করেন? প্রাবন্ধিক শ্রীপান্ত বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকার অফিসে কাজ করেন। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। লেখালেখির আপিস বলতে বক্তা কি বুঝিয়েছেন? লেখালেখির আপিস বলতে বক্তা আনন্দবাজার পত্রিকার দপ্তরকে বুঝিয়েছেন, যেখানে প্রায় সকলে লেখালেখির কাজে ব্যস্ত। সবাই এখানে লেখক কেন? সংবাদপত্র বা পত্র পত্রিকার অফিসে সকলকে কোনো না কোনো ধরনের লেখার সঙ্গে যুক্ত থাকতে হয়, তাই বক্তার অফিসে সবাই লেখক। কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই, অথচ বক্তার হাতে কলম কেন? বক্তা অর্থাৎ শ্রীপান্ত বয়সে অপেক্ষাকৃত প্রবীণ এবং কলমের প্রতি আসক্ত হয় নবীনদের মতো কিবোর্ডের সাহায্যে কম্পিউটার স্ক্রিনে লেখা পছন্দ করেন না। তিনি কলম দিয়ে কাগজে লেখেন বলে শুধু তার হাতে কলম আছে। চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, এখানে কোন যন্ত্রের কোন অংশের কথা বলা হয়েছে? প্রশ্নে উদ্ধৃত অংশে কম্পিউটারের মনিটরের কথা বলা হয়েছে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। কি দিয়ে লিখে চলেছেন? কম্পিউটারের কিবোর্ডের প্রতিটি বোতামে হরফ চিহ্নিত থাকায় লেখকরা তাতে আঙুল ছুঁয়ে অনবরত লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। কোন পর্দার দিকে তাকাচ্ছেন? কিবোর্ডের বোতামে চাপ দিয়ে লেখকরা যা লিখছেন তা কম্পিউটার স্ক্রিনে ঠিক ফুটে উঠছে কিনা সেটা দেখার জন্য তারা পর্দার দিকে তাকাচ্ছেন। তবেই বিপদ। কি কারণে বিপদ? লেখক যদি তার সংবাদপত্রের অফিসে কলম নিয়ে যেতে ভুলে যান, তবে লেখালেখি করতে গিয়ে বিপদে পড়েন। কারণ তার সহকর্মীরা কম্পিউটারে লেখেন, তাদের কাছ থেকে সহজে কলম পাওয়া যায় না এবং শ্রীপান্ত কম্পিউটারে লিখতে স্বচ্ছন্দ নয় আর কি। কারোর সঙ্গে কলম নেই কেন? উদ্ধৃত উক্তির বক্তা শ্রীপান্তের সহকর্মীরা সংবাদপত্রের অফিস কাজ করলেও সকলে কম্পিউটারে লেখালেখি করেন, ফলে তাদের কলমের দরকার হয় না বলে কারোর সঙ্গে কলম নেই। যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, কিসের কথা বলা আছে? প্রশ্নে উদ্ধৃত অংশটিতে কলমের কথা বলা আছে। তবে তাতে লিখে আমার সুখ নেই। তাতে লিখে সুখ নেই কেন? অফিসে কলম না নিয়ে গেলে সহকর্মীদের কাছ থেকে যদি শ্রীপান্ত একটা কলম পেয়েও যান, তবে সেটির শুকনো কালি ও ভোতা মুখের জন্য তার দ্বারা তিনি স্বচ্ছন্দে লিখতে পারেন না, তাই এমন কলমে লিখে বক্তার সুখ হয় না। কোনো মতে সেদিনকার কাজ সারতে হয়। সেদিনকার বলতে বক্তা কোন দিনের কথা বলেছেন? সেদিনকার বলতে বক্তা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্ত বুঝিয়েছেন যেদিন তিনি অফিসে কলম নিয়ে যেতে ভুলে যান এবং কোনো সহকর্মীর ভোতা কলম দিয়ে কাজ চালাতে হয় সেদিনের কথা। অথচ আমাদের আপিস সবাই বলেন, বক্তার অফিস সম্পর্কে সবাই কি বলেন? বক্তা শ্রীপান্তের অফিস হলো সংবাদপত্র ও সাহিত্যপত্রের অফিস, তাই সবাই বলেন লেখালেখির অফিস, লেখকের কারখানা।
বাংলায় একটা কথা চালু ছিল, যে কথাটা চালু ছিল সেটি কি? বাংলায় একসময় একটা কথাটা প্রচলিত ছিল, সেটা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই বাক্যটির অর্থ বুঝিয়ে দাও। মুন্সি অর্থাৎ লেখক বা কেরানির কাজ ছিল কালি কলমের সাহায্যে লেখালেখির কাজ করা। কালি কলম ছাড়া মুন্সি হওয়ার দাবি করা অনর্থক, তাই উদ্ধৃত বাক্যটিতে শ্লেষের আভাস প্রচ্ছন্ন। বলে আমি মুন্সি, মুন্সি কাদের বলা হয়েছে? আরবি মুন্সি শব্দের অর্থ লেখক, বিদ্বান, পণ্ডিত, উর্দু শিক্ষক বা কেরানি। লেখালেখি করা যাদের পেশা তাদের মুন্সি বলা হতো। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই। কালগুণে বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃত অংশে কালগুণে বলতে বোঝানো হয়েছে সময়ের প্রভাবে বা যুগের প্রভাবে। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, আমরা বলতে কাদের নির্দেশ করা হয়েছে? উদ্ধৃত অংশে আমরা বলতে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রাবন্ধিক শ্রীপান্ত এবং সংবাদপত্রের অফিসে তার সহকর্মী লেখকদের নির্দেশ করা হয়েছে। কালগুণে বুঝিবা আজ আমরাও তাই, আমরাও আজ কেমন? কালগুণে অর্থাৎ সময়ের বা যুগের প্রভাবে আমরা কালি কলমী লেখক। এই যন্ত্র যুগে আজ সকলে কম্পিউটারে লেখালেখি করেন, লেখার জন্য কালি কলম এখন আর অপরিহার্য নয়। তারা হয়তো বুঝবেন। কারা কি বুঝবেন? যারা প্রাবন্ধিক শ্রীপান্তের মতো 50-60 বছর আগে বাংলার অজ পাড়াগাঁয়ে জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে তাদের কি সম্পর্ক। বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কি শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম ছুচলো করে মুখ চিরে দিতে, যাতে একসঙ্গে কালি গড়িয়ে না পড়ে। লেখক শ্রীপন্ত ছোটবেলায় কিসে হোম টাচ করতেন? কলা পাতা কেটে কাগজের মতো আকৃতি বানিয়ে শ্রীপন্ত শৈশবে তাতে হোম টাচ করতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? স্কুলে মাস্টার মশাইয়ের দেখা হয়ে গেলে হোম টাস্কের কলা পাতাগুলি পড়ুয়ারা বাড়ি ফেরার পথে পুকুরে ফেলে দিত, কারণ তাদের ধারণা ছিল কলা পাতা বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল হবে। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে, লোকে কি বলে? অক্ষর জ্ঞানীকে লোকে বলে ক অক্ষর গোমাংস। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। বক্তার কালি ছাড়া আর কি তৈরি করতেন? বক্তা শ্রীপন্ত শৈশবে তার সমবয়সীদের সঙ্গে কালি ছাড়াও বাঁশের কঞ্চি কেটে কলম তৈরি করতেন আর কলা পাতা কেটে লেখার পাতা তৈরি করতেন। আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কবি এই কালি তৈরি করার সহজ পদ্ধতিটি কি ছিল? রান্নার বাসনের তলা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাড়িতে জল দিয়ে গুলে সহজে লেখার কালি তৈরি করা হতো। এই ছিল তাদের ব্যবস্থাপত্র। ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র কি ছিল? তিল, ত্রিফলা, শিমুল গাছ, ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে রেখে তাতে লোহা দিয়ে ঘষতে হতো। এই ছিল ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র। লেখার পাতা ছিঁড়ে গেলেও এই কালি উঠত না। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, বক্তার প্রথম লেখালেখির উপকরণগুলো কি কি? বক্তা শ্রীপন্তর প্রথম লেখালেখির উপকরণগুলো ছিল বাঁশের কলম, মাটির দোয়া, ঘরে তৈরি কালি এবং কলা পাতা। তখন মনে কষ্ট হয় বই কি? কি কারণে বক্তার মনে কষ্ট হয়? প্রাবন্ধিক শ্রীপন্ত আর শৈশব কলম দিয়ে লিখে চলেছেন, কিন্তু আধুনিক যুগে কম্পিউটারে লেখার চল ক্রমশ প্রাধান্য পাওয়ায় কলম অপ্রয়োজনীয় হয়ে পড়ছে বলে বক্তার মনে কষ্ট হয়। সুমেরিয়ান কাদের বলা হতো? বর্তমান ইরাকে প্রাচীনকালে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। এই সভ্যতার বিস্তার ছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে। এখানকার অধিবাসীদের বলা হতো সুমেরিয়ান বা সুমেরীয়। ফিনিশিয়ান কারা? ফিনিশীয় দ্বীপপুঞ্জের প্রাচীন অধিবাসীদের ফিনিশিয়ান বা ফিনিশীয় বলা হতো। বর্তমানে ফিনল্যান্ডের অধিবাসীরা হলেন ফিনিশিয়ান। আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে কি হতো? প্রাবন্ধিক শ্রীপন্ত জুলিয়াস সিজার হলে তার হাতে লেখনী হিসেবে একটা স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা থাকতো। তার শ্রেষ্ঠ কারিগররা এটি তুলে দিত তার হাতে। জুলিয়াস সিজার খ্রিস্টপূর্বাব্দ 100 থেকে 44 রোমের সম্রাট এবং বীর যোদ্ধা। তিনি দুবার ইংরেজদের পরাজিত করেন এবং ফ্রান্স জয় করেন। তার সময় রোমান সাম্রাজ্য বিস্তৃতি লাভ করেছিল। স্টাইলাস কি? স্টাইলাস হলো ব্রোঞ্জের শলাকা বা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের কলম। কাসকা কে ছিলেন? রোমের সেনেটে যারা সম্রাট জুলিয়াস সিজারকে আঘাত করেছিলেন তাদের মধ্যে প্রথম আঘাতকারী ছিলেন কাসকা। কাসকা। আত্মরক্ষার্থে সিজার কাসকাকে স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা দিয়ে আঘাত করেছিলেন।
সিজার যে কলমটি দিয়ে কাস্টাকে আঘাত করেছিলেন সেটি কেমন ছিল? সিজার স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা দিয়ে কাস্টাকে আঘাত করেছিলেন, সেটি ছিল সিজারের কলম। চীনারা চিরকাল কি দিয়ে লিখে আসছে? চীনারা চিরকাল তুলি দিয়ে লিখে আসছে। এই সেদিন পর্যন্ত বিশ্বে কি ধরনের কলম ব্যবহৃত হতো বলে লেখক জানিয়েছেন? এই সেদিন পর্যন্ত সারা বিশ্বে বাঁশ, নলখাগড়া অথবা পাখির পালকের তৈরি আর ব্রোঞ্জের শলাকার মতো কলম ব্যবহৃত হতো বলে লেখক জানিয়েছেন। খাগের কলম এখন কোথায় দেখা যায়? খাগের কলম এখন দেখা যায় শুধু সরস্বতী পুজোর সময় প্রতিমার সামনে খাগের কলম আর দুধ ভরা দুয়াত রাখা হয়। কুইল কি? পাখির পালক দিয়ে তৈরি কলমকে ইংরেজিতে বলা হয় কুইল, QUILL, কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে তাদের কি বলতেন? লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। লর্ড কার্জনকে? লর্ড কার্জন ছিলেন ভারতের ভাইসরয় 1899 থেকে 1905 এবং 1905 খ্রিস্টাব্দে তিনি বঙ্গভঙ্গের প্রস্তাব করেন, কিন্তু তীব্র আন্দোলনের ফলে 1911 খ্রিস্টাব্দে প্রস্তাব খারিজ হয়ে যায়। এখন পালকের কলম কোথায় দেখা যায়? এখন পালকের কলম দেখা যায় পুরনো দিনের তৈলচিত্রে বা ফটোগ্রাফে। উইলিয়াম জোন্স কে ছিলেন? স্যার উইলিয়াম জোন্সের জন্ম 28 সেপ্টেম্বর 1746 খ্রিস্টাব্দে লন্ডনে এবং মৃত্যু 27 এপ্রিল 1794 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি ছিলেন বহু ভাষাবিদ, প্রাচ্যবিদ, আইনজ্ঞ। 1784 খ্রিস্টাব্দে তিনি প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কেরি সাহেবকে? উইলিয়াম কেরি একজন ইংরেজ ব্যাপটিস্ট মিশনারি। 1800 খ্রিস্টাব্দে স্থাপিত শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজের তিনি বাংলা বিভাগের প্রধান এবং কথোপকথন ও ইতিহাসমালা গ্রন্থের লেখক। বাংলা গদ্যের সূচনা পর্বে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। কেরি সাহেবের মুন্সি কাকে বলা হয়? উইলিয়াম কেরির বাংলা বিষয়ের শিক্ষক রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা কেমন যন্ত্র তৈরি করেছিলেন? পালকের কলম বানানোর জন্য সাহেবরা ধারালো ব্লেডযুক্ত পেন্সিল শার্পনারের মতো ছোট একটা যন্ত্র বের করেছিলেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কি লিখেছিলেন? কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গীর পথে ফেরিওয়ালার ভিড়ে প্রতি 3 জনের মধ্যে 1 জনের পেশা কলম বিক্রি। দার্শনিক তাকেই বলি। লেখক কাকে দার্শনিক বলেন? যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজে, লেখক কৌতুকের ছলে তাকেই দার্শনিক বলেন। এক সময় বলা হতো, কি বলা হতো? এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে কি হয়? ফাউন্টেন পেন আবিষ্কারের ফলে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটল। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। কোন জিনিসের কি নাম রবীন্দ্রনাথ দিয়েছেন বলে বক্তার মনে হয়েছে? ফাউন্টেন পেনকে এক সময়ে বাংলায় বলা হতো ঝর্ণা কলম। বক্তা শ্রীপান্তর মনে হয়েছে এই নামটা হয়তো রবীন্দ্রনাথের দেওয়া। ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে? ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস আর্টসন ওয়াটারম্যান। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। লুইস আর্টসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দুহাত উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আর এক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্রে সই করে চলে যান। বিমর্ষ ওয়াটারম্যান এর একটা বিহিত করতে চান, তখন তার হাতে জন্ম হয় ফাউন্টেন পেনের। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ কোন সময় হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়েছিল এবং 1945 খ্রিস্টাব্দের 9ই আগস্ট এই যুদ্ধের অবসান ঘটে। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? এখানে লেখক শ্রীপান্তের প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনার কথা বলা হয়েছে। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। জাদু পাইলট কি? কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামী দোকান থেকে প্রাবন্ধিক শ্রীপান্ত সস্তার একটি পাইলট পেন কিনেছিলেন, সেইটাই তার কাছে জাদু পাইলট। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। প্রাবন্ধিক তার কলমটিকে জাদু পাইলট বলেছেন কেন? প্রাবন্ধিক শ্রীপান্ত প্রথম যে পাইলট পেন কিনেছিলেন, দোকানদার সেটি কাঠের বোর্ডে নিক্ষেপ করে দেখিয়েছিলেন তার নিব কত মজবুত। সার্কাসে যেভাবে ছুরি নিক্ষেপ করে খেলা দেখানো হয়, সেভাবে ছোড়া সত্ত্বেও কলমটি অক্ষত ছিল। 2-1 সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ।
শৈলজানন্দ মুখোপাধ্যায় 1901 জন্ম, 1976 মৃত্যু। একজন বিখ্যাত সাহিত্যিক, তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস নারী মেদ, বধূ বরণ প্রভৃতি। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কোন নেশার কথা বলা আছে? বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের নেশাকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। কে কাকে কথা বলেছিলেন? বিখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ হারিয়ে যাওয়া কালিকলম প্রাবন্ধিক শ্রীপান্থকে উদ্ধৃত কথাটি বলেছিলেন। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এখানে কার কথা বলা আছে? উদ্ধৃত অংশে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। শুরুর দিকে ফাউন্টেন পেনের নাম কি ছিল? শুরুর দিকে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। শ্রীপান্ত বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দেন কবে? শ্রীপান্ত বাঁশের বা কঞ্চির কলমকে হাই স্কুলে ভর্তির পর ছুটি দিয়েছিলেন। বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? বিদেশে গরুর শিং অথবা কচ্ছপের খোল কেটে খুব টেকসই উন্নত ধরনের নিব তৈরি হতো। ফাউন্টেন পেনকে দামি ও পোক্ত করা হতো কি দিয়ে? সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতু দিয়ে মুড়ে ফাউন্টেন পেনকে দামি ও পোক্ত করা হতো। লেখা শুকানোর ব্যাপারে শ্রীপান্ত প্রবন্ধে কি বলেছেন? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে শ্রীপান্ত বলেছেন, প্রথম দিকে লেখা শুকনো হতো বালি দিয়ে, পরের দিকে শুকানোর কাজে ব্লটিং পেপার ব্যবহার করা হতো। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। বক্তা যত রকমের দোয়াতের উল্লেখ করেছেন সেগুলো লেখো। বক্তা শ্রীপান্ত কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিং এর ও সোনার দোয়াতের উল্লেখ করেছেন। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? গ্রামে দু একটা পরীক্ষায় ছাত্রছাত্রীরা পাস করতে পারলে বয়স্ক মানুষেরা বলতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা প্রাবন্ধিক শ্রীপান্ত জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। শুভ ঠাকুর হলেন শুভগেন্দ্র ঠাকুর। ইনি রবীন্দ্রনাথের সেজদা, হেমেন্দ্রনাথের পৌত্র এবং রিতেন্দ্র ও অলকার পুত্র। তিনি শিল্পী ও শিল্প সংগ্রাহক। তার লেখা দুটি গ্রন্থ অতন্দ্র আলতামিরা, 2 নম্বর হচ্ছে নীল রক্ত লাল হয়ে যায়। দান্তে কে ছিলেন? দান্তে ইতালির বিখ্যাত কবি। তার লেখা বিশ্ববিখ্যাত কাব্য ডিভাইনা কমেডি বা ডিভাইন কমেডি। শেক্সপিয়ার ও মিল্টনের পরিচয় দাও। ইংরেজ নাট্যকার ও কবি শেক্সপিয়ার ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার ইত্যাদি নাটক ও সনেট রচয়িতা। ইংরেজ কবি মিল্টন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড ইত্যাদি কাব্য রচনার জন্য বিখ্যাত। কালিদাস ও ভবভূতির পরিচয় দাও। কালিদাস ও ভবভূতি দুজনেই সংস্কৃত ভাষার প্রখ্যাত কবি ও নাট্যকার। অভিজ্ঞানম শকুন্তলম নাটক মেঘদূতম কাব্য কালিদাসের লেখা। উত্তর রামচরিত কাব্য ও মালতী মাধব নাটক ভবভূতির লেখা। কীর্তিবাস ওঝা ও কাশিরাম দাস কেন বিখ্যাত? সংস্কৃত রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কীর্তিবাস ওঝা। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, তাই তারা বিখ্যাত। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে শ্রীপান্ত কি দেখেছিলেন? একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে শ্রীপান্ত দেখেছিলেন তাদের তহবিলে 700 রকম নিব আছে। হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? হারিয়ে যাওয়া কালি কলম বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম 2500 পাউন্ড। আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। কোন বিষয়ে লেখক এমন মন্তব্য করেছেন? ফাউন্টেন পেন, বল পয়েন্ট পেন সহ নানা রকমের পেন অবলুপ্ত হতে চলেছে। কম্পিউটার যুগে কলমের ব্যবহার কমে আসছে বলে প্রাবন্ধিক শ্রীপান্ত এমন মন্তব্য করেছেন। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কম্পিউটার কাদের কিভাবে জাদুঘরে পাঠাবে? আধুনিক যন্ত্র যুগে কম্পিউটারই লেখালেখির কাজে প্রধান ভূমিকা নিচ্ছে, ফলে কলমের ব্যবহার কমছে। অতীতের স্মৃতিবহ নানা ধরনের কলমকে কম্পিউটার যেন এভাবে অবলুপ্ত করে জাদুঘরে পাঠাবে। লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি মূলত কে কোথায় লিখেছিলেন? উক্ত কথাটি দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তবে একটু অন্যভাবে। হায় লাঠি তোমার দিন গিয়াছে। কলমের দিনও কি ফুরালো? এ বিষয়ে তোমার মত কি?
কম্পিউটার এসে যাওয়ায় কলমের প্রয়োজন ক্রমশ কমছে ঠিকই, কিন্তু আমাদের মনে হয় কলমের দিন তাতে কখনোই একেবারে ফুরবে না। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির। কাদের কথা বলা আছে? উদ্ধৃত অংশে পুরনো দিনের দক্ষ লিপি কুশলী অর্থাৎ ক্যালিগ্রাফিস্টদের কথা বলা হয়েছে। অন্নদাশঙ্কর রায় এবং কবি সুভাষ মুখোপাধ্যায় শেষ বয়সে কিসের সাহায্যে লেখালেখি করতেন? অন্নদাশঙ্কর রায় ও কবি সুভাষ মুখোপাধ্যায় শেষ বয়সে টাইপরাইটারের সাহায্যে লেখালেখি করতেন। অন্নদাশঙ্কর রায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। অন্নদাশঙ্কর রায়ের লেখা দুটি বিখ্যাত বই হলো পথে প্রবাসে ও সত্তা সত্য। কবি সুভাষ মুখোপাধ্যায়ের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। পদাতিক ও চিরকুট সুভাষ মুখোপাধ্যায়ের লেখা দুটি কাব্যগ্রন্থ। নিবের কলমের মান মর্যাদা শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কোন বিখ্যাত ব্যক্তি? প্রাবন্ধিক শ্রীপান্তর মতে সম্ভবত একমাত্র সত্যজিৎ রায়ই শেষ পর্যন্ত নিবের কলমে লেখালেখি করে সেই কলমের মান মর্যাদা বজায় রেখেছিলেন। সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি কি ছিল? সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল তার লিপি শিল্প। রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা কিভাবে হয়েছিল? পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটিকে একটা ছন্দবদ্ধ রূপ দেওয়ার মধ্য দিয়ে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে। কম্পিউটারে আঁকা ছবি সম্পর্কে লেখকের ধারণা কিরকম? কম্পিউটার আঁকা ছবি কতটা যন্ত্রের কতটা শিল্পী সে বিষয়ে প্রাবন্ধিক শ্রীপান্ত যথেষ্ট সংশয় আছে। তার মতে সেই ছবিতে যান্ত্রিকতারই প্রাধান্য। আমার কোনো বিবাদ নেই। কার সঙ্গে কেন বক্তার বিবাদ নেই? ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে শ্রীপান্ত কালি খেকো কলমের ভক্ত হলেও তার বিবাদ নেই, কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনিও বল পেনে লিখতে শুরু করেছেন। সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা আছে? শোনা যায় সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বুকে তারই কলমের নীড় অসাবধানে ফুটে গিয়েছিল এবং সেই আঘাতেরই পরিণতিতে তার মৃত্যু হয়েছিল। স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের দুটি রচনার নাম লেখো। স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের দুটি রচনার নাম কঙ্কাবতী আর 2 নম্বর হচ্ছে ডমরু চরিত। এবার এমসিকিউ দেখো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি রচয়িতা হলেন শ্রীপান্ত। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। শ্রীপান্তের জন্ম কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। হারিয়ে যাওয়া কালিকলম লেখকের গ্রন্থ থেকে নেওয়া আছে কালি কলম মন। শ্রীপান্ত কোন পত্রিকার সম্পাদকীয় বিভাগে চাকরি করতেন? আনন্দবাজার। কথায় বলে ড্যাশ, এখানে শূন্যস্থান পূরণ করো। কথায় বলে কলম কালি মন লেখে 3 জন। কালি কলম মন লেখে 3 জন লোক সাহিত্যের শাখাটি, এটি হলো প্রবাদ। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। শ্রীপান্ত যেখানে কাজ করেন সেখানে সবাই লেখক। শ্রীপান্ত ছাড়া কারো হাতে কি ছিল না? কলম। শ্রীপান্তর অফিসে সকলের সামনে কি থাকে? একটা কাঁচের স্ক্রিন বা পর্দা। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত যা যে লিখে চলেছেন তা হলো কিবোর্ড। যা ইতিমধ্যে লেখা আছে তাই ফুটে উঠেছে পর্দায়। দায়সারভাবে কোনো মতে কাজ ছাড়ার কারণ কি ছিল? গলা শুকনো, ভোতা মুখ, কলম জোটার জন্য। অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস। বাংলা একটা কথা চালু ছিল, কি ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। আমি ড্যাশ ছেলে, শূন্যস্থান পূরণ করো, আমি গ্রামের ছেলে। আমরা কলম তৈরি করতাম, শূন্যস্থান, রোগা বাঁশের কঞ্চি কেটে। কলমের মুখ চিরে দেওয়ার কারণ তাতে কালি একসঙ্গে গড়িয়ে পড়ে না। লেখার পাত বলতে শ্রীপান্ত শৈশবে ছিল কলা পাতা। তখনকার দিনে হোম টাচ করা হতো তাল পাতা সাইজ মতো কেটে। হোম টাচ স্কুলে মাস্টারমশাইকে দেখানোর পর কোথায় ফেলে দেওয়া হতো? পুকুরে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। কি পুকুরে ফেলে আসা হতো? লেখার পাত। গরুকে অক্ষর খাওয়ানো কি বলে গণ্য হতো? পাপ। ক অক্ষর গোমাংস বলতে লোকে যাদের বোঝায় অক্ষর জ্ঞানহীন ব্যক্তিদের। প্রাবন্ধিক তাদের কলমের কালি নিজেরাই তৈরি করতেন। শ্রীপন্তর বাড়ির রান্না হতো কাঠের উনুনে। কড়াইয়ের তলার কালি পাথরের বাড়িতে তোলার জন্য যে পাতা ব্যবহৃত তা হলো লাউ পাতা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে ড্যাশ ঘষত, হরিত কি ঘষত?
আতপ চাল ভেজে পুড়িয়ে তা কিসের কাজে লাগানো হতো? কালি তৈরি করতে। দোয়াত মানে এখানে শূন্যস্থান মাটির দোয়াত। শৈশবে প্রাবন্ধিক শ্রীপন্তর লেখার সরঞ্জাম ছিল বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা। কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন লেখকের মনে কষ্ট হতো। ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। প্রাবন্ধিক শ্রীপন্তর ভাবনা, যদি তার জন্ম হতো প্রাচীন মিশরে। আমি যদি বাঙালি নয় হতাম। প্রাবন্ধিক কি হতে চেয়েছেন? প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান। এই নিবন্ধে যে প্রাচীন নদীর নাম আছে তা হলো নীলনদ। নীলনদের তীর থেকে কি আনার কথা বলা আছে? নল খাগড়া। হয়তো ফিনিসীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম, শূন্যস্থান একটা হাড়। রোম সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন জুলিয়াস সিজার। বোন শলাকার পোশাকি নাম স্টাইলাস। সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কাকে? কাসকাকে। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস। কলমের একটি নাম জ্ঞানাঞ্জন শলাকা। এখানে স্কুলের ছেলে মেয়েদের তহবিলে দেখা যায় রকমারি কলম। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় কাঁচের দোয়াতে কালির বদলে থাকে দুধ। পালকের কলমে ইংরেজি নাম হলো কুইল। লর্ড কার্জন বাবু কুইল ড্রাইভার্স বলতেন বাঙালি সাংবাদিকদের। এখন পালকের কলম দেখতে পাওয়া যায় পুরনো দিনে তৈলচিত্র কিংবা ফটোগ্রাফে। পালকের কলম তৈরি করতে সাহেবরা যে যন্ত্র বের করেছিল তা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো। পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হয়ে যেত কলম। বল পেনের আর এক নাম ডট পেন। চৌরঙ্গি ফেরিওয়ালাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য? কানে গুজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলা হয় যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। এক সময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত লোক সাহিত্যের কোন শাখা আছে? প্রবাদে। কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। দেশে সবাই স্বাক্ষর না হলো কলম এখন সর্বজনীন। প্রাবন্ধিকের মতে পকেটমারদের কাছে কলম আজ কি? অস্পৃশ্য। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। ঝর্ণা কলম নামটা কার দেওয়া হতে পারে বলে প্রাবন্ধিকের মনে হয়েছে? রবীন্দ্রনাথের। অফুরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম হলো লুইস আর্থসন ওয়াটারম্যান। ফাউন্টেন পেন আবিষ্কার করেন ওয়াটারম্যান। আমার মনে পড়ে প্রথম ড্যাশ কেনার কথা, প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কলকাতার নামী কলমের দোকান ছিল কলেজ স্ট্রিটে। দোকানদারদের কাছে থেকে প্রাবন্ধিক কি পেন পেয়েছিলেন? জাপানি পাইলট। অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন কি বাঁচানোর কথা বলা হয়েছে? জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদটি কি? পেনটি লেখককে নেশাগ্রস্ত করে। ফাউন্টেন সংগ্রহ করতে বিখ্যাত লেখক শৈলজানন্দ। এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। বক্তাকে শৈলজানন্দ। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। কার কথা বলা হয়েছে? শরৎচন্দ্রের। আদিতে ফাউন্টেন পেনের কি নাম ছিল? রিজার্ভার পেন। আমি ছিলাম ড্যাশ ভক্ত, কালি কলমের ভক্ত। আমি ছিলাম কালি কলমের ভক্ত অর্থাৎ দোয়াত আর নিবের কলমে। হাই স্কুলে ভর্তির পর প্রাবন্ধিক ছুটি দিয়েছিলেন কাকে? কঞ্চির কলমকে। প্রাবন্ধিক কাঁচের দোয়াতে কালি বানাতেন কি দিয়ে? কালি ট্যাবলেট গুলে। বোতলে এবং দোয়াতে যে কালি পাওয়া যেত তার নাম কি? কাজল কালি, সুলেখা কালি। বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো কি দিয়ে? গরুর শিং বা কচ্ছপের খোল কেটে। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। এসব দিয়ে মুড়ে ফাউন্টেন পেনকে আরো দামি পোক্ত করা হতো কি দিয়ে? সোনা, প্লাটিনাম। শিক্ষিত করে বা অফিসের টেবিল থেকে কি দেওয়া হয়ে গেছে? দোয়াত কলম। একসময় লেখা শুকনো হতো কি দিয়ে? বালি দিয়ে। গ্রামে কেউ 2-1টা 5 দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করে কি বলতেন? তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন কিভাবে? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। ড্যাশ পর্যন্ত যোগ করা ছিল কোন কোন দোয়াতে।
সাহিত্য ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে কি ছিল? 700 রকম নিবের কথা। লেখকের মতে মন্ত্রযুগ কি জন্য তৈরি? সকলের দাবি মেটাতে। এই মন্ত্রযুগ না, লেখকের মতে যন্ত্রযুগ। যন্ত্রযুগ কি জন্য তৈরি? সকলের দাবি মেটাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। সে কলমের সোনার অঙ্গ, কিন্তু হৃদয় কি দিয়ে গড়া? হিরে দিয়ে। তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কে প্রতিজ্ঞা করেছে? কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। কাদের জাদুঘরে পাঠাবে? বল পেনদের। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, কি লিখেছিলেন? লাঠি তোমার দিন ফুরাইয়াছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের কি বলা হতো? লিপি কুশলী। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। 19 শতকে 12 আনায় কত অক্ষর লেখানো যেত? 32,000। কলমকে বলা হয়, কি বলা হয়? তলোয়ারের চেয়েও শক্তিধর। কলকাতার ইতিহাসেও এক ধরনের ড্যাশ কাহিনী রয়েছে, ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি ড্যাশ ও টাইপরাইটার ধরেছেন? সুভাষ মুখোপাধ্যায়। গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় ও টাইপরাইটার ধরেছেন। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছবি আঁকতে শুরু করেছিলেন কোথায়? পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ড্যাশ ছবি, সাদা কালো ছবি। প্রাবন্ধিক শ্রীপন্ত কিসের ভক্ত? কালি খেকো কলমের। শ্রীপন্ত কিসের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন? বল পেনের কাছে। একবার নিবের কলমকে দেখা গিয়েছে কিসের ভূমিকায়? খুনির ভূমিকায়। কঙ্কাবতী ও ডমরুচরিত কে লিখেছিলেন? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। স্টুডেন্টস, এই পড়াটা দেখবে পড়ানো আছে, একটু দেখে নেবে, শুনে নেবে, তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তর বুঝতে আরো সহজ হবে। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।